আসসালামু আলাইকুম, ওয়েলকাম অনলাইন গুগল ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এগ্রিকালচার জিওগ্রাফির কোর্সটা পড়ব। আমাদের মাস্টার্সের এগ্রিকালচার ডাইনামিক্স অ্যান্ড ফুড সিকিউরিটি কোর্স কোড হচ্ছে 5010। এই কোর্স কোডের আজকে আমরা এগ্রিকালচার সিস্টেমেরই আর একটা সিস্টেম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে হুইসলি যে এগ্রিকালচার সিস্টেমের যে ক্লাসিফিকেশন দিয়েছেন, সেই ক্লাসিফিকেশনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। হুইসলি তার এগ্রিকালচার ক্লাসিফিকেশনে কতগুলো ক্লাসিফিকেশনে ভাগ করেছেন সেই বিষয়টা আমরা ডিটেলস দেখব। এর আগের ক্লাসে আমরা শুধু মানে জেনারেলভাবে এগ্রিকালচার সিস্টেমগুলো নিয়ে আলোচনা করেছি। তার আগে আমি এই ক্লাসটা শুরু করার আগে আমার পরিচয় দিই। আমি হচ্ছে নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ক্লাসের কথা তো আগেই বলেছি, হুইটলেসির কৃষি শ্রেণীবিভাজন নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি কি যে কৃষি শ্রেণী বিভাজনটা বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের কৃষি পদ্ধতি প্রচলিত আছে। সেটা প্রচলিত আছে কিসের উপরে ভিত্তি করে? বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশের উপর ভিত্তি করেই এই বিভিন্নতাটা। এই পার্থক্যগুলোর জন্য বিশ্বব্যাপী যে বিভিন্ন ধরনের কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে, সেটাকেই আমরা কি বলেছি যে এগ্রিকালচারাল সিস্টেম। বিশ্বব্যাপী কৃষি শ্রেণী বিভাজনের বিভিন্নতাটাকে আমরা বা বিভিন্ন প্রকারটাকে আমরা এগ্রিকালচার সিস্টেম বলছি। এখন এই এগ্রিকালচার শ্রেণী বিভাজনটা কীভাবে এসছে, তার একটা ধারাবাহিক মানে একটা সংক্ষিপ্ত একটা ইতিহাস যদি দেখি, সেটা হচ্ছে যে হুইটলেসির এর পূর্বে অনেক ভূগোলবিদ যারা আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে কৃষি শ্রেণীবিভাগ করেন, যেমন হান 1892 সালে জলবায়ু অঞ্চলের বিশ্ব কৃষি শ্রেণীবিভাজন উপস্থাপন করেছেন, এবং অ্যাঞ্জেল ব্রিজ 1930 সালে জলবায়ু অঞ্চলের ভিত্তিতে তিনি বিশ্বের কৃষি জলবায়ু অঞ্চলকে বিভক্ত করেছেন, মানে কৃষির শ্রেণীবিভাগ করেছেন, যেটা হচ্ছে জলবায়ু অঞ্চলের উপর ভিত্তি করে। আর জনাসন তিনি 1925 সালে ইউরোপে এবং বেকার 1926 সালে উত্তর আমেরিকার কৃষি শ্রেণীবিভাগ করেছেন। টেইলর করেছেন 1930 সালে অস্ট্রেলিয়ার, আর ভালকানবার্গ করেছেন 1931 থেকে 36 সালের সময়কালে এশিয়ার বিভিন্ন অঞ্চলকে কৃষি অঞ্চলে বিভক্ত করেছেন। এবং এদের ক্লাসিফিকেশনের পরেই হুইটলেসি খুব সফলতার সাথে বিশ্বের প্রধান কৃষি পদ্ধতিগুলোকে চিহ্নিত করে সেটা মানচিত্রে প্রদর্শন করেছেন। পরবর্তীতে শার্টস, যেটা 1940 থেকে 43, আফ্রিকা মহাদেশ যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ, যেটা ইউএসজিএ 1957 সালে বাণিজ্যিক ভিত্তিতে জেস সেমন কৃষির পরিসরিক বিন্যাসের ভিত্তিতে বিশ্ব কৃষি শ্রেণীবিভাগ করেছেন। উল্লেখিত এইসব শ্রেণীবিভাজনের মধ্যে হুইটলেসির শ্রেণীবিভাজনটা সবচেয়ে বেশি এবং সব মহলেই এটা বেশ স্বীকৃতি লাভ করেছে। তাই এখানে শুধুমাত্র যে বিশ্বের শ্রেণীবিভাজন সবগুলো শ্রেণীবিভাজন তো আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব নয়, তাই এখানে শুধুমাত্র আমরা হুইটলেসির শ্রেণীবিভাগটা নিয়ে আলোচনা করব। হুইটলেসি কৃষি অঞ্চলের শ্রেণীবিভাজনের প্রধানত দুটো নিয়ামকের কথা উল্লেখ করেছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে মানুষ ও পরিবেশের মধ্যে বা মানুষ এবং পরিবেশের সাথে সমতা বিধান। দুই, কমপক্ষে একটা ফসল উৎপাদনের পক্ষে সহায়ক নিয়ামকসমূহ, যেমন জলবায়ু, মৃত্তিকা, ভূমির ঢাল, অর্থনৈতিক উপাদান, জনসংখ্যার ঐতিহ্য, প্রযুক্তি, এগুলো। হুইটলেসি কৃষি শ্রেণীবিভাগই বিশ্ব কৃষি শ্রেণীবিভাগ হিসাবে পরিচিত। আমরা এই সম্পর্কে এখন আলোচনা করব। এখানে দেখো, হুইটলেসির এগ্রিকালচার রিজিয়ন ওয়ার্ল্ড ক্লাইমেটিক ম্যাপের উপর ভিত্তি করে দেখা হয়েছে। এটা হচ্ছে হুইটলেসির এগ্রিকালচারাল রিজন, আর ওইটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। এই দুইটার উপর ভিত্তি এই দুটা একটার উপর ভিত্তি করে জলবায়ুর উপর ভিত্তি করে হুইটলেসি তার ক্লাসিফিকেশনটা করেছেন। এখন আমরা হুইটলেসির কৃষি শ্রেণীবিভাজনটা দেখি। কৃষিকাজে প্রকৃতির উপরে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে মানব চাহিদা ও প্রকৃতি সাধারণত এবং মানুষের নিজের প্রয়োজনে প্রকৃতি ও আর্থসামাজিক অবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের কৃষিকাজ রয়েছে। কৃষিকাজের এই বিভিন্নতার প্রতি ভূগোলবিদদের জন্য এবং তারা
এর আঞ্চলিক বিভাজন বা শ্রেণীবিভাগ করার জন্য গবেষণা শুরু করেন প্রায় 19 শতাব্দী থেকে। যে সকল ভূগোলবিদ এই বিষয়ে গবেষণা করেন এদের মধ্যে হুইটলিসি হচ্ছে সবচেয়ে অন্যতম একজন। তার সংক্ষিপ্ত যদি একটা পরিচয় দেখি, হুইটলিসি ডারউইন 1890 থেকে 1956। তিনি একজন আমেরিকান জিওগ্রাফার। তিনি শিকাগো থেকে পিএইচডি করেছেন এবং তিনি একজন বেশ বড় মাপের একজন স্কলার, যিনি কৃষি সম্পর্কিত আলোচনাগুলো করেছেন। আর এখন আমরা ওই হুইটলিসির যে বিশ্বব্যাপী যে কৃষি শ্রেণীবিভাগটা দিয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা এখানে একটা মানচিত্র দেখছি, সেটা হচ্ছে এগ্রিকালচারাল রিজন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর কৃষি পদ্ধতির মানে কৃষি অঞ্চলগুলা, যেটা যে ব্যক্তি ডারউইন হুইটলিসি করেছেন সে ব্যক্তিকে আমরা একটু দেখি। ইনি হচ্ছেন ডারউইন হুইটলিসি। তার ইয়ার উপর ভিত্তি করে এই এগ্রিকালচারাল রিজনটা দেওয়া হয়েছে। আচ্ছা, 1925 সাল থেকে ইকোনমিক জিওগ্রাফি নামক মার্কিন জার্নালে মহাদেশ ভিত্তিক কৃষি অঞ্চলসমূহের শ্রেণীবিভাগ অনুশীলনাদি প্রকাশিত হতে থাকে, কিন্তু পৃথিবীব্যাপী কৃষি অঞ্চলের শ্রেণীবিভাজনটি 1936 সালে হুইটলিসি কর্তৃক প্রদত্ত হয়, যা আজও সর্বাধিক স্বীকৃত। কৃষি শ্রেণীবিভাগের নিয়ামক হুইটলিসি বলেন, কৃষি শ্রেণীবিভাগের দুটি নিয়ামক প্রধান ভূমিকা পালন করে। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, যেমন জলবায়ু, মৃত্তিকা, পানি সম্পদ প্রভৃতি প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন করে। খ, সাংস্কৃতিক পরিবেশ, যেমন প্রতিষ্ঠান, প্রযুক্তিবিদ্যা, বায়োকেমিক্যাল, জনমিতিক প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন করে। হুইটলিসির প্রদত্ত শ্রেণী বিভাজনের যদি বৈশিষ্ট্য বা ভিত্তিগুলো দেখি, হুইটলিসি 1936 সালে যে সকল বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কৃষি শ্রেণীবিভাগ করেন সেগুলো হচ্ছে শস্য ও পশুর সমন্বয়, শস্য উৎপাদন ও পশুপালনের পদ্ধতির সমন্বয়, শ্রম, ভূমি, মূলধন ও সংস্থার কার্যাবলীর প্রগাঢ়তা, আর এটা হচ্ছে উৎপাদন ও ভোগের ধরন, ভূমি, কৃষি প্রযুক্তিগত ব্যবহার ও উৎপাদিত শস্যের গুদামজাত প্রক্রিয়া। উপরিল্লিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, এই যে আমি এতক্ষণ ধরে যে বৈশিষ্ট্যগুলো বলেছি সেগুলোর কথা বলছি, এগুলোর উপর ভিত্তি করে তিনি কৃষির যে শ্রেণীবিভাজন করেছেন সেগুলো হচ্ছে, আমরা যদি দেখি, তিনি মূলত 13টি শ্রেণীতে ভাগ করেছেন। সেগুলো কি? যাযাবরীয় পশুপালন, নমেডিক হার্ডিং, স্থানান্তরিত কৃষি, শিফটিং কাল্টিভেশন, আদিম স্থিতিশীল ভূমিকর্ষণ, রুডিমেন্টারি সেডিমেন্টারি টিলেস, ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী কৃষি বা ভূমিকর্ষ, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স টিলেস উইথ প্যাডি অর রাইস ডমিনেন্ট, ধান ব্যতীত নিবিড় বা প্রগাঢ় স্বয়ংভোগী কৃষি, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স টিলেস উইদাউট প্যাডি অর রাইস, স্বয়ংভোগী শস্য পশুপালন, সাবসিস্টেন্স ক্রপ অ্যান্ড সাবসিস্টেন্স লাইভ স্টক ফার্মিং। আছে ভূমধ্যসাগরীয় কৃষি, মেডিটেরেনিয়ান এগ্রিকালচার, গবাদি পশুপালন, লাইভ স্টক র্যাঞ্চিং, বাণিজ্যিক নিবিষ্ট কৃষি, কমার্শিয়াল প্ল্যান্টেশনস ক্রপ, বাণিজ্যিক শস্য কৃষি বা শস্য চাষ, কমার্শিয়াল গ্রেইন ফার্মিং, বাণিজ্যিক ভিত্তিতে শস্য পশুপালন, কমার্শিয়াল লাইভ স্টক অ্যান্ড গ্রেইন ফার্মিং, বাণিজ্যিক দুগ্ধ খামার, কমার্শিয়াল ডেইরি ফার্মিং। তারপরে আছে বৈশিষ্ট্যমণ্ডিত বা বিশেষ উদ্যান কৃষি, স্পেশালাইজড হর্টিকালচার। এটা হচ্ছে বিভিন্ন কৃষির হুইটলিসির প্রদত্ত যে চিত্রটা, ম্যাপটা, ওয়ার্ল্ড ম্যাপ, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন এগুলোর একটা একটা করে আমরা একটু যদি আলোচনা করি। প্রথমে আসি যাযাবরীয় পশুপালন বা নমেডিক হার্ডিং। শুষ্ক অঞ্চলে যাযাবরী পশুপালন হয়ে থাকে। যাযাবর প্রকৃতির লোকদের প্রধান পেশা পশুপালন। তারা সুবিধা অনুযায়ী স্থান ত্যাগ করে এবং পশুর মধ্যে ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা, গরু, উট, তারপরে হচ্ছে বলগা হরিণ, এগুলো হচ্ছে অন্যতম। অবস্থান, এটা হচ্ছে উত্তর আমেরিকা, মধ্য এশিয়া, এশিয়ার পশ্চিমাংশ এবং তুন্দ্রা অঞ্চলে এই ধরনের কৃষি ব্যবস্থা দেখা যায়, মানে হচ্ছে যাযাবরীয় কৃষি ব্যবস্থা দেখা যায়। আর হচ্ছে শিফটিং কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশন হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের অনুর্বর পার্বত্য মৃত্তিকাতে আদিম প্রথায় কিছুদিন পর পর স্থান পরিবর্তন করে যে কৃষিকাজ করা হয় সেটাকে বলা হচ্ছে যে শিফটিং কাল্টিভেশন। এটার উৎপত্তি খ্রিস্টপূর্ব 7000 বছর
বছর পূর্বে নব্যপ্রস্তর যুগে লৌহ খনন তারপরে হচ্ছে শাবল ইত্যাদি যেসব কৃষি যন্ত্রপাতি এগুলোর সহযোগিতায় এর উৎপত্তি হয়। উদ্দেশ্য হচ্ছে কৃষকরা তাদের নিজেদের চাহিদা পূরণ করার জন্যই কৃষিকাজ করে থাকে। এটার অবস্থান যদি আমরা দেখি মধ্য আফ্রিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়ায় এই কৃষি দেখা যায়। কৃষি যে উদ্ভিদগুলো এই অঞ্চলে যে কৃষিজ যে পণ্যগুলো সেটা হচ্ছে ধান, জোয়ার, বাজরা, মটর, শসা, কুমড়া, টমেটো, তুলা এগুলো হচ্ছে এই অঞ্চলে উৎপন্ন হয়। এটার আবার বিভিন্ন জায়গায় বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এটার আলাদা আলাদা নাম আছে, যেমন বাংলাদেশ এবং ভারত এটাকে ঝুম, ইন্দোনেশিয়া এটা লাদাং, ব্রাজিলে এটা বোকা এগুলো বলা হয়ে থাকে। আমাজন নদীতে মিলপা, আমাজনে, আর ভিয়েতনামে ব্লে। এখানে একটা মানচিত্র আছে যেখানে শিফটিং কাল্টিভেশনগুলো কোন কোন জায়গায় হয় সেটা দেখানো হয়েছে, আর শিফটিং কাল্টিভেশনের একটা পদ্ধতি এখানে চিত্রতে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আদিম স্থায়ী কৃষি বা আদিম স্থিতিশীল কৃষি, রুডিমেন্টাল সেডিমেন্টারি টিলেস। এটা হচ্ছে যাযাবরদের স্থায়ীভাবে বসবাস করার লক্ষ্যে কৃষি উৎপন্ন হয়। জমি পতিত ফেলে রেখে উর্বরতা বৃদ্ধি করা হয়। এই জমি বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এর অবস্থান হচ্ছে পশ্চিম ও পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং দক্ষিণ আমেরিকা, চিলি, আর্জেন্টিনা অঞ্চলসমূহ। কৃষিজ পণ্য হচ্ছে কোকো, রাবার, পাম অয়েল এগুলো হচ্ছে কৃষিপণ্য। ধান প্রধান নিবিড় জীবন নির্বাহী কৃষি, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স টিলেজ উইথ প্যাডি ডমিন্যান্ট, যেখানে পানি গমনাগমন চাষোপযোগী ভূমিতে ধান চাষ করা হয়, অনুপযোগী জমিতে সাধারণত অন্যান্য ফসল চাষ করা হয়। এর অবস্থানগুলো কোথায় যদি দেখি, দক্ষিণ পূর্ব এশিয়ার বদ্বীপ সমভূমির উপকূলীয় এলাকা ও সোপানসমূহ এই পদ্ধতি দেখা যায়। কৃষি উদ্ভিদ হচ্ছে ধান এই অঞ্চলের প্রধান ফসল। এছাড়া মুগ, কলাই, মশলা, ভুট্টা, গম, যব, বাজরা, ছোলা, মিষ্টি আলু এগুলো উৎপাদিত হয়। আর্দ্র ঋতুতে ধান এবং শুষ্ক ঋতুতে অন্যান্য ফসল উৎপন্ন হয়। ধান ব্যতীত নিবিড় স্বয়ংভোগী কৃষি বা ভূমিকর্ষণ, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স টিলেজ উইদাউট প্যাডি। যে সকল অঞ্চলে ঘন বসতি অথচ ধান উৎপাদনের অনুকূল ব্যবস্থা নেই, বেশি জলাভূমি বিদ্যমান, সেখানে শুষ্কতা সহ্যকারী ফসল ও বৃক্ষজাত ফসল উৎপাদন করা হয়। অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়া, এশিয়ার অভ্যন্তরভাগ, উত্তর আফ্রিকার মিশর ও পশ্চিম সুদান ও মেক্সিকোতে দেখা যায়। কৃষিজ উদ্ভিদের মধ্যে হচ্ছে ধান ব্যতীত অন্যান্য সবুজ ফসল কৃষি উদ্ভিদ। স্বয়ংভোগী শস্য ও পশুপালন। কিছু শস্য পশুপালন এই কৃষির বৈশিষ্ট্য। উৎপাদিত পণ্যের কিছু অংশ বিক্রি করা হয়, আবার কিছু অংশ বিক্রি করা হয় না। অবস্থান রাশিয়াতে সর্বপ্রথম এই ধরনের কৃষি খামার শুরু হয়, পরে দক্ষিণ পূর্ব এশিয়া এবং অন্যান্য জায়গায় বিস্তার লাভ করে। কৃষিজ উদ্ভিদ যদি আমরা দেখি এই সাবসিস্টেন্সের মধ্যে গম, ভুট্টা, ওট, রাই, যব এগুলো হচ্ছে এই কৃষির ফসল। পশুর মধ্যে রয়েছে শূকর এবং গরু, এগুলো হচ্ছে প্রধানত পশু। এছাড়াও ঘোড়া, বলদ, খচ্চর এগুলো দেখা যায়। আমি এখানে প্রত্যেকটা কৃষির পাশে সে জায়গার কিছু ছবি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা কিন্তু ছবিগুলো একটু লক্ষ্য করবা। ভূমধ্যসাগরীয় কৃষি, যেটা মেডিটেরেনিয়ান এগ্রিকালচার, সেটা হচ্ছে যে এই জাতীয় কৃষি পণ্য বা কৃষিজ পণ্য ভূমধ্যসাগরীয় জলবায়ুর উপর নির্ভর করে গড়ে উঠেছে। এখানে শীতকালে বৃষ্টির পানি এবং গ্রীষ্মকালে সেচকৃত পানির উপর নির্ভর করে শীত ও গ্রীষ্মকালীন উভয় প্রকার শস্য উৎপন্ন হয়। অবস্থান যদি দেখি, পর্তুগাল, স্পেন, ইটালি, সিরিয়া, আলজেরিয়া, মিশর এসব এলাকায় এই কৃষিকাজ হয়ে থাকে। কৃষিজ উদ্ভিদের মধ্যে রয়েছে আঙ্গুর, গম, বর্গীয় ফল, কমলা লেবু। ফল চাষের জন্য ভূমধ্যসাগরীয় কৃষি হচ্ছে সবচেয়ে বেশি খুবই প্রসিদ্ধ। লাইভস্টক র্যাঞ্চিং, যাযাবর পশুপালনের মতোই চারণভূমিগুলোতে বাণিজ্যিক ভিত্তিতে পশুচারণের মাধ্যমে পশুপালন হচ্ছে গবাদি পশুপালন। অবস্থান উত্তর আমেরিকার সমভূমি অঞ্চল, দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, চিলি, ব্রাজিল, প্যারাগুয়ে, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলো। বর্তমানে পশু খামারে পশু প্রজনন ও বাচ্চা পালনের বিশেষ গুরুত্ব নরমালি এখানে দেওয়া হয়।
কমার্শিয়াল প্লান্টেশন ক্রপ টিলেস অথবা বাণিজ্যিক উপনিবিষ্ট কৃষি বা বাগান কৃষি। শিল্প সমৃদ্ধ দেশগুলোর প্রয়োজনে ক্রান্তীয় খাদ্য উৎপাদনকারী অঞ্চলে এই ধরনের কৃষিকাজ করা হয়। এর চাষ পদ্ধতি হচ্ছে যন্ত্রপাতি, সার, মূলধনের বাহির থেকে বিনিয়োগ করা হয়। এটার অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়া, ব্রাজিল, নাইজেরিয়া, লাইবেরিয়া, শ্রীলঙ্কা এই প্রকৃতির কৃষি চাষ করা হয়। কৃষিজ উদ্ভিদ হচ্ছে ইক্ষু, চা, কফি, কোকো, রবার, কলা, এগুলো হচ্ছে এখানে চাষ করা হয়। বাণিজ্যিক শস্য কৃষি, কমার্শিয়াল গ্রেইন ফার্মিং। ফসল কাটার যন্ত্র ও উন্নত পরিবহন ব্যবস্থায় প্রচুর পরিমাণে রপ্তানিযোগ্য ফসল উৎপাদন করাই হচ্ছে এই কৃষির লক্ষ্য। এটার অবস্থান হচ্ছে 30 ডিগ্রি থেকে 55 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া। কৃষিজ ফসল হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে ফসলের পাশাপাশি পশুপালন করা হয়। গম হচ্ছে প্রধান ফসল। বাণিজ্যিক পশুপালন ও কৃষি, কমার্শিয়াল লাইভস্টক অ্যান্ড ক্রপ ফার্মিং। এর উৎপত্তি হচ্ছে ইউরোপে, আর অবস্থান ইউরোপ, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডেতে ব্যাপক প্রসার দেখা যায়। আর গবাদি পশুর খাদ্য উৎপাদন, উদ্বৃত্ত ফসল, গবাদি পশুর মধ্যে যে মেষ, শূকর এই ধরনের অন্তর্ভুক্ত, এগুলোর বাজারজাতকরণ। নামকরণ কেন করা হয়েছে? এই কৃষি মিশ্র কৃষি নামে বেশি পরিচিত, আবার বলা হয়ে থাকে কমার্শিয়াল এই ক্রপ ফার্মিংকে। কৃষির উৎপাদন হচ্ছে বিভিন্ন প্রকার দানাদার শস্য এবং ফসল, গবাদি পশু যেমন মেষ, শূকর, এগুলো এই কৃষির অন্তর্ভুক্ত, মানে কৃষিজ মানে পশু আর কি। বাণিজ্যিক দুগ্ধ খামার, যেটাকে কমার্শিয়াল ডেইরি ফার্মিং বলা হয়ে থাকে। এর উৎপত্তি ইউরোপে, অবস্থান ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। আর এই কৃষি খামারের মেইন উদ্দেশ্য হচ্ছে পৌর এলাকায় চাহিদা পূরণের জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে এই কৃষিকাজ করা হয়। উৎপন্ন দুগ্ধের মধ্যে রয়েছে মানে উৎপন্ন জিনিস হচ্ছে কি দুগ্ধ এবং দুগ্ধজাত সামগ্রী। বিশেষ বা বৈশিষ্ট্যমণ্ডিত উদ্যান কৃষি, এটা হচ্ছে প্রচুর শস্য খাদ্য চাহিদাপূর্ণ নগর কেন্দ্রের নিকটে এই ব্যবস্থা খাদ্যর পূরক হিসাবে এটার উৎপত্তি লাভ করেছে। এটার অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, পশ্চিম ইউরোপ এইসব দেশে। উৎপন্ন ফসল শাক সবজি, বিভিন্ন ধরনের তরি তরকারি যেটাকে বলা হয় বা ফলমূল, এগুলো হচ্ছে প্রধান ফসল। এই কৃষি ব্যবস্থায় যথেষ্ট পরিমাণে আয় করা সম্ভব। হুইটলিসি যে ক্লাসিফিকেশন দিয়েছেন কৃষির 13টা শ্রেণীবিভাগে ভাগ করেছেন। উনি যে ক্লাসিফিকেশন সেটাকে মানে পৃথিবীর মোট এগ্রিকালচারাল ল্যান্ডকে 13টা ক্লাসিফিকেশন করেছেন এবং তিনি বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে বলেছেন, বিভিন্ন ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে বা ফ্যাক্টরসের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন দিয়েছেন। তবে তার এই তথ্যটাকে কেউ এই যে মানে তিনি এইভাবে যে ক্লাসিফিকেশন করেছেন এটার কিছু সমালোচনা করা হয়েছে। সেগুলো কি বলেছে সমালোচনা? যে দেখা যায় যে তথ্যটি বর্ণনামূলক ও কাল্পনিক। তথ্যটিতে বহু সংখ্যক অকৃষি উৎপাদনের সংযোজন করা হয়েছে। পৃথিবীব্যাপী উপাত্ত সংগ্রহ করা সাধারণত কঠিন। খননকৃত কোদাল, শাবল, লাঙ্গল এইসব যে যন্ত্রপাতির কথা বলা হচ্ছে এটার মধ্যে সাধারণত কোনো পার্থক্য নেই। আর তার কৃষি শ্রেণী বিভাজনটা কৃষি সংক্রান্ত আলোচনার একটা প্রাথমিক খসড়া চিত্র প্রদান করে বলে সমালোচকরা বলেছেন। যদিও এটার সমালোচনা আছে, তারপরেও হুইটলিসির যে মানে প্রদত্ত কৃষি বিশ্বব্যাপী কৃষি শ্রেণীবিন্যাস সেটা মানে খুবই গুরুত্বপূর্ণ সব দিক থেকেই। কারণ তার মতবাদ পূর্ব হতে ভবিষ্যৎ পর্যন্ত ভূগোলবিদদের গবেষণামূলক উপাত্ত সংগ্রহের প্রধান চাবিকাঠি হিসাবে এটা গণ্য করা হয়। তাহলে আজকে আমরা হুইটলিসির ক্লাসিফিকেশনটা পড়েছি। কিসের ক্লাসিফিকেশন? বিশ্বব্যাপী কৃষি পদ্ধতি। এটা আমরা তাহলে দুইটা ক্লাসিফিকেশন এ পর্যন্ত পড়া হয়েছে। একটা হচ্ছে জেনারেলভাবে যে ক্লাসিফিকেশনটা বিশ্বব্যাপী সেটা আমরাও দেখেছি এবং সেই সাথে আমরা আজকের ক্লাসে হুইটলিসির সম্পর্কে জেনেছি। তবে আমরা
এরপর এভাবে যখন আসে বিশ্বব্যাপী কৃষি পদ্ধতি আলোচনা করো, যদি হুইটলিসের কথা উল্লেখ করে দেয় তাহলে আমরা হুইটলিসের ক্লাসিফিকেশনটা দিব। আর যদি বলা হয়ে থাকে বিশ্বব্যাপী কৃষি শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করে তাহলে আমরা ওইটা দিব। তো আজকে এ পর্যন্তই। আমরা এর পরবর্তীতে এক একটা ক্লাসিফিকেশন, এই যে কোনোটা শিফটিং, কোনোটা হচ্ছে কমার্শিয়াল ডেয়ারি ফার্ম, এভাবে আমরা আলাদা আলাদা করে ডিটেলস ক্লাসিফিকেশনগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।